ফার্স্ট হচ্ছে দ্য মিন স্কোর অন এ সার্টেন এক্সাম। এইটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল, দ্য মিন স্কোর অন এ সার্টেন এক্সাম, the standard deviation score on a certain exam, the range score of a certain exam, the percentage of student who pass the certain exam, the 90th percentile score on a certain exam, scores on the certain exam, এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। বুঝতে পারলে? তার মানে এইগুলো কি করে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স। তাহলে what is the reason, what is the importance of statistics in education? First we need to understand the performance of student. The first reason why we use statistics in our education, to understand student performance, স্টুডেন্টের পারফরমেন্স আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো ফার্স্ট রিজন কি, আমরা স্ট্যাটিস্টিক্স কেন ইউজ করব, স্টুডেন্টের পারফরমেন্স বোঝার জন্য। তো কিভাবে বুঝবো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। একটু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কোনগুলো, এইটা হচ্ছে ফার্স্ট মিন, মিন অফ এ সার্টেন এক্সাম, কোন একটা এক্সামের মিন স্কোর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোর, রেঞ্জ স্কোর, পার্সেন্টেজ স্কোর, পার্সেন্টাইল, এইগুলো হচ্ছে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। Using these metrics, the teacher can gain better understanding of how student in her class perform on a certain exam. Then using the statistics, teacher can gain understanding, টিচার এই জিনিসটা বুঝতে পারবে যে আমরা কোন একটা এক্সামের ক্ষেত্রে মানে স্টুডেন্টের সিচুয়েশনটা কোন জায়গায় আছে বা স্টুডেন্টের স্টেটাসটা কোন জায়গায় আছে, হাউ স্টুডেন্ট ক্লাস পারফর্ম ইন এ, মানে কোন একটা ক্লাসে স্টুডেন্টের পারফরমেন্স কিভাবে স্টুডেন্ট পারফর্ম করছে ইন এ সার্টেন এক্সামিনেশন। She can then decide if she need to change her teaching method if too few students pass the exam, perhaps offer additional tutoring opportunities for students who score low on the exam. Then he decided, তারপর তাকে এবার যদি স্টুডেন্টরা ধরো পারহ্যাপস some students score low in that examination, so the teacher should decide that, I think teachers should decide that he or she must change her method. He or she must be change her method. যদি কোনো, যদি few student pass করে। Note this type of descriptive statistics is used at every level of examine education. Every level of education user. For example, a principal can use descriptive statistics to monitor স্টুডেন্ট এক্সাম স্কোর অফ এ স্টুডেন্ট ইন এন্টায়ার স্কুল। তো প্রিন্সিপাল ইউজ করতে পারে যে স্কুলের এন্টায়ার স্কুলের স্টুডেন্টের পারফরমেন্সকে দেখার জন্য। Or a state of department of education can use descriptive statistics to monitor exam score for student in their entire state. কোন একটা স্টেটের ডিপার্টমেন্ট অফ এডুকেশন বলছে যে আমি আমার গোটা স্টেটের স্টুডেন্টের পারফরমেন্স মনিটর করবো। আচ্ছা, এরকম একটা এক্সামের নাম বলো রিসেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, যেটা এরকম একটা এক্সাম যেটা গোটা গোটা অল ওভার গোটা ইন্ডিয়ার, ইভেন এক একটা ইন্ডিভিজুয়াল স্টেটে স্টুডেন্টের পারফরমেন্স অ্যাসেসমেন্টের জন্য। কোন বলতো, কি নাম বলতো, জানো কেউ? all over the student এর performance assessment হবে through this examination. জানো? আরে না জানলে না বলো, অসুবিধা নেই, আমি বলে দেবো তো। হ্যাঁ, তো না জানি না এটা তো বললেই হয়। পারাক, পারাকের নাম শুনেছো তো? শোনোনি এটা বললোনি। পারাক হচ্ছে এইরকম একটা অ্যাসেসমেন্ট যেটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে অল ইন্ডিয়া, গোটা অল ইন্ডিয়া বেসিস এক্সামটা কন্ডাক্ট করা হবে। ইভেন এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের এখানে পারফরমেন্স চেক করা হতে পারে থ্রু দিস এক্সামিনেশন, বা কোন 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 ইভেন প্রতিটা স্টেটের পারফরমেন্স, প্রতিটা স্কুলের পারফরমেন্স এই এক্সামিনেশনের থ্রু হবে, যেটাকে বলে পারাক। তো পারাক এরকম একটা এক্সামিনেশন। পারাকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, পারাক পিএ আর এ কে এইচ মনে হয় সামথিং এরকম একটা নাম ছিল, পারফরমেন্স অ্যাসেসমেন্ট সামথিং এরকম একটা কি ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে পারাক, হ্যাঁ রিভিউ অ্যানালাইসিস এরকম একটা কি ছিল না। তো এই পারাক, হ্যাঁ হলিস্টিক ডেভেলপমেন্ট,
হ্যাঁ, holistic development of student মনে হয় এরকম একটা কি ছিল, পারাক। তো এই দেখো, তার মানে তোমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বুঝেছো, এটা রিজন টু আছে। যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি, অ্যাকচুয়ালি এটা কেন ইউজ করা হয়, বুঝেছো দুজনে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি আর কেন ইউজ করা হয়? আর জাস্ট আ মিনিট, কেউ একজন ফোন করেছে। হ্যালো। ও, ওই তো নবযুগ সংঘের ওখানে, মাঝের পাড়া নবযুগ সংঘ, কাচারি বাড়ির ওখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, ঠিক আছে। আর বলছি এটা কি অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে? ও আচ্ছা, কি ওটা থেকে আসে যত সব দেখতে পাবো। কি বাবা। ওকে। তো ইউজিং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওকে, তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বুঝলাম, এইবারে আছে রিজন টু। তাহলে আর কি রিজনে আমরা ইউজ করব? তো ফার্স্ট রিজন হয়ে গেল টু ডেসক্রাইব স্টুডেন্ট পারফরমেন্স, টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স। সেকেন্ড রিজন কি আমরা স্ট্যাটিস্টিক্স কেন ইউজ করব? স্পট ট্রেন্ড ইউজিং ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা কি করব? স্পট ট্রেন্ড ইউজিং ডেটা ভিজুয়ালাইজেশন। তো another common way that statistics is used in education is through data visualization, such as a, আমরা কেন ইউজ করব? ডেটাকে ভিজুয়ালাইজড ভাবে দেখার জন্য। কোন একটা ডেটা দেখবে আমরা ভিজুয়ালাইজ করে কোন একটা ব্রড ডেটাকে খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি। তো ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব। যেমন এখান থেকে কি কি ইউজ করব? যেমন চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট, পাই চার্ট, আদার চার্ট, এই যে জিনিসগুলো, যেমন ফ্রিকোয়েন্সি, পলিগন, এই জিনিসগুলো আমরা ইউজ করি কি ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য। These type of chart are often used to help educators plot trend in both class performance and individual student performance. So this type of chart often used to help educators spot trend in both class performance. তার মানে কোন একটা ক্লাস পারফরমেন্সে কোন একটা স্টুডেন্টের ট্রেন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট পারফরমেন্স, এই জিনিসগুলোও চেক করা হয়। ধরো ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট পারফরমেন্সও চেক করা যায় থ্রু বার গ্রাফ, থ্রু পাই চার্ট, ইভেন ক্লাস পারফরমেন্সও চেক করা যায়। For example, suppose a teacher create a following bar chart to visualize the average score of an examination through the year. এই যে স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর of a examination through the year, সারা বছর অ্যাভারেজ স্কোর। আর এখানে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্স, নাম্বার সেভেন, এই যে এক্সামিনেশন গুলো, আর অ্যাভারেজ স্কোর কোন এক্সামিনেশনে কত অ্যাভারেজ স্কোর ছিল সেটা ডেসক্রাইব করার জন্য। Just from looking at this bar chart, the teacher will be able to tell that average exam score of a student in her class is slowly decreasing as the year goes on. এটা বলতে পারবে যত বেশি, এই দেখো ইয়ার 1 2 3 4 5 6 7, ঠিক আছে, ফার্স্ট ইয়ার এক্সাম, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, সেভেন্থ ইয়ার, মানে যত দিন যাচ্ছে স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর ডিক্লাইন হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি থ্রু দিস ভিজুয়ালাইজেশন। And this can allow the teacher to make an improvement in her teaching method, or perhaps administer a survey to her student to ask for their feedback on her teaching method. So this can allow the teacher to make an improvement in her teaching method. এর ফলে কি টিচার তার নিজের টিচিং মেথডে ইমপ্রুভ করতে পারে। or perhaps administer a survey to student to ask their feedback on their teaching method, কিংবা টিচার স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে পারে যে তাদের টিচিং মেথড, টিচারের টিচিং মেথডে সে কতটা বুঝতে পারছে বা কতটা বেনিফিট হচ্ছে সেটা।
ডিরেক্টলি স্টুডেন্টের কাছ থেকে জিজ্ঞেস করতে পারে। ইভেন ধরো তুমি এখন আমাদের সমস্ত স্কুলে দেখবে মানে 4টে 5টা করে অনেক এক্সামিনেশনে হয়। তো এই সারা বছর এক্সামিনেশনেরও তুমি স্কোর এইভাবেই দেখতে পারো, যে ফার্স্ট এক্সামিনেশনে ধরো 20 মার্কসের এক্সাম করে হয় এরকম মনে হয় এখন স্কুলগুলোতে, তো 20 মার্কসের এক্সামে তোমার স্কোর কত, তারপরে 20 মার্কসে, তারপরে 50 মার্কসে, আবার তারপরে 20 মার্কস এইভাবে করে করে এক্সাম গুলো হচ্ছে। তো তুমি এইভাবেও ডেটা গুলো দেখতে পারো, যেটা তোমার ভিজুয়ালাইজেশনে হেল্প করে স্ট্যাটিস্টিক্স। বোঝা গেল সেকেন্ড পয়েন্টটা, ভিজুয়ালাইজেশনে কিভাবে হেল্প করে স্ট্যাটিস্টিক্স। হুম, নেক্সট হচ্ছে রিজন 3, থার্ড রিজন কি বলছে, compare the teaching method using hypothesis test। আর স্ট্যাটিস্টিক্স কিসে হেল্প করে, compare the teaching method compare করার জন্য using hypothesis testing। Another way that statistics is used in education is in the form of hypothesis testing. These are the tests that educator can use to determine if there is a statistical significance between the different teaching method। এই যে ডিফারেন্ট টিচিং মেথডের মধ্যে কি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আছে, যেমন যেটা আমরা হাইপোথিসিস টেস্টিং এর থ্রু দেখি। ফর এক্সাম্পল, সাপোজ এ টিচার ওয়ান্ট টু ডিটারমাইন ইফ সার্টেন স্টাডি প্রোগ্রাম এফেক্ট দ্য টেস্ট স্কোর। The test is he randomly selected 15 student take as a pre-test। ধরো কোন একটা টেস্ট, ধরো আমি একটা নতুন টিচিং মেথড ইন্ট্রোডিউস করছি, তো নতুন টিচিং মেথডের এফেক্টটা জানার জন্য আমি ধরো দুটো টেস্ট করবো, একটা প্রি টেস্ট একটা পোস্ট টেস্ট। প্রি টেস্ট পোস্ট টেস্ট কখন হয়, দ্য টেস্ট he randomly selected 15 students take a pre-test, then he each student use study program for the 1 month, and then post-test is a similar difficulty, post-test of the similar difficulty। তার মানে আমি randomly 15 জন স্টুডেন্টকে দিলাম, নিয়ে 15 জন স্টুডেন্টের অ্যাসেসমেন্ট করলাম, ফার্স্ট আমি তাদেরকে অ্যাসেস করলাম, ঠিক আছে, তো অ্যাসেস করে তাদের স্কোরটা দেখলাম, দেন আমি নতুন টিচিং মেথডটা ইন্ট্রোডিউস করলাম ক্লাসে। দেন আফটার দ্যাট আমি নতুন টিচিং মেথড ইন্ট্রোডিউস করার পর নতুন টিচিং মেথডের পড়ানোর পর স্টুডেন্টের স্কোর দেখবো। তার মানে প্রথম আমি যে স্টুডেন্টের স্কোরটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রি টেস্ট, আর আফটার ইন্ট্রোডিউস দ্য টিচিং মেথড, দেন আমি যে স্কোরটা পাবো সেটাকে আমি বলবো যে পোস্ট টেস্ট। দ্য টেস্ট স্কোর ফর ইচ অফ দ্য 15 স্টুডেন্ট আর শোন বিলো। এই দেখো, সাপোজ প্রি টেস্টে স্কোর 88 ছিল, পোস্ট টেস্টে স্কোর 91 হয়ে গেছে। প্রি টেস্টের স্কোর দেখো 82, 84, 84, 88, 93, 90, 75 থেকে 79, 78 থেকে 80, 84 থেকে 88। তার মানে কি স্কোর পোস্ট টেস্টে ইমপ্রুভ দেখাচ্ছে আমার, সবার স্কোরই ইমপ্রুভ হয়েছে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের স্কোর এখানে ইমপ্রুভ হয়েছে। তো তাহলে আমি বলবো যে আমার টিচিং মেথডটা definitely benefited for those students. So to compare this difference between the mean score on the pre-test and the post-test, the teacher can use paired sample t-test, because for each student their pre-test score can be paired with their post-test score। এটাকে হচ্ছে দেখো এখানে হচ্ছে each student কে আমি কিন্তু compare করছি, each student individual। তুমি বলছিলে না সায়েন্স থেকে যে ইন্ডিভিজুয়াল কম্পারিজন কিভাবে হবে, ইন্ডিভিজুয়াল কম্পারিজন এইভাবে হবে, ধরো কোন একটা স্টুডেন্টের প্রি টেস্ট স্কোরের সাথে পোস্ট টেস্ট স্কোরের যে কম্পারিজন, এটাকে আমি ইন্ডিভিজুয়াল কম্পারিজন করছি, বুঝতে পেরেছো। হুম, তার মানে এই এই যে মেথডটা এখানে আমি কি করছি, তার এখানে হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট ইউজ করব, বিকজ ইচ স্টুডেন্ট দেয়ার প্রি টেস্ট স্কোর ক্যান বি পেয়ার্ড উইথ দেয়ার পোস্ট টেস্ট স্কোর, and suppose the professor used statistical software to perform this paired sample t score and receive the following result। ধরো ইভেন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করে যেটাকে এসপিএস বলে। এবার এখানে টি টেস্ট ভ্যালু আমি দেখছি এটা, পি ভ্যালু এটা, ঠিক আছে, টি টেস্ট স্ট্যাটিস্টিক্স ভ্যালু 2.79, পি ভ্যালু 0.01। In this example, the paired sample t-test use the following null and alternative hypothesis। null hypothesis কে সবসময় মনে রাখবে, কিছু কিছু এখানে সিগনিফিকেন্স আছে। null hypothesis আমরা এইচ এ দিয়ে ধরি, the mean of the pre-test and post-test score are not equal, এটা আমাদের null hypothesis। আর alternative hypothesis কি বলছে, the mean of the pre-test score are equal। তো since the p value, যদি p value হচ্ছে 0.010 less than 0.05, we reject the null hypothesis। তাইলে আমরা null hypothesis কে রিজেক্ট করব,
and this means we have a sufficient evidence to say that mean score is different for the student before and after পার্টিসিপেটিং দ্য স্টাডি প্রোগ্রাম। তার মানে কি আমি একটা ইনফ্লুয়েন্স করতে পারছি, দেখো এখানে একটা অনুমান করতে পারছি যে হ্যাঁ এই যে স্টুডেন্টের পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে, এবং আমার এই অনুমানটা কিন্তু এমনি কোনো র্যান্ডাম অনুমান না, অন দ্য বেস অফ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো করার জন্য আমায় স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করতে হবে। এখানে একটা এক্সাম্পলের থ্রু বুঝিয়েছে। This is just not an example. This is just one example of hypothesis that is test that is used in education. Other common tests are one sample t-test, two sample t-test, one way ANOVA, two way ANOVA. এই টেস্ট গুলো হচ্ছে other inferential statistics এর টেস্ট। বোঝা গেল যে আমরা কিভাবে কম্প্যারিজন করছি ডেটা? হুম, না এইচ, না এইচ জিরোটা অল্টারনেটিভ, এইচ এটা না, দাঁড়াও দাঁড়াও জাস্ট এ মিনিট, আর নট ইকুয়াল, হুম হুম, এইচ জিরোতে নাল, এইচ জিরো ফলোইং দ্য নাল অ্যান্ড অল্টারনেটিভ, এইচ জিরোটা নাল, এইচ এটা অল্টারনেটিভ হাইপোথেসিস। নাল হাইপোথেসিস, এবার এখানে একটা জিনিস আছে যেগুলো আমি বোঝাবো পরে, যে নাল হাইপোথেসিস কোনো কোনো ক্ষেত্রে যেমন ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট, এগুলোর নাম শুনেছো তো? তারপরে কোনো জায়গায় আর একটা যখন হাইপোথেসিস বোঝাবো, হাইপোথেসিস একটা ইম্পর্টেন্ট টপিক, ভাবছি নেক্সট। কোনটা? ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট জিজ্ঞেস করেছিল? বাহ। হুম হুম, এটা ওয়ান টেল না টু টেল? আচ্ছা, বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো। স্ট্যাটিস্টিক্স থেকে ধরো কোয়েশ্চেন এবারে হয়তো এইরকম, হ্যাঁ আমার ডিবি ম্যামের কাছ থেকেই শিখেছি সব থেকে বড়, ডিবি ম্যাম ক্লাসে ভালো করেই বোঝাতেন, ডিবি ম্যামই একমাত্র ভালো করে ক্লাস নিতেন। ওইগুলো ডিবি ম্যামই ভালো করে পড়াতেন, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস প্লাস অ্যানোভা, মানে আমাদের স্ট্যাটিস্টিক্স পোর্শনটা ডিবি ম্যামই নিতেন বলতে পারো। এসএল ম্যাম নিতেন, এসএল হচ্ছে ওই লাস্টের দিকের ওই রিসার্চের এপিএ এমএলএ স্টাইল, এই রিসার্চ এথিক্স, এই এই জিনিসগুলো বুঝিয়েছিলেন টিভি ম্যামই, এগুলো ওয়ান টেল টু টেল টেস্ট। হুম হুম, না আমাদের তো টাইমে তখন এসপিএসএস, না না এসপিএসএস শেখায়নি। কেন তোমাদের শিখিয়েছিল এসপিএসএস? না এসপিএসএস শেখায় না টিচাররা, ও হলো রিসার্চে কাজে লাগে। তো ও এক্ষুনি থেকে স্টুডেন্টদেরকে আগে এসপিএসএস ধরিয়ে দিলে তাহলে তারা আর মানে কনসেপ্ট বুঝবে না, এই জন্য হয়তো শেখায়নি ম্যাম। দাঁড়াও আমি একটা জিনিস দেখেছিলাম। হ্যাঁ, এইচ ওটা নাল হাইপোথেসিস, আর একটা অল্টারনেটিভ হাইপোথেসিস আছে যেটা হচ্ছে এইচ এ, যেটাকে বলে অ্যান্ড দ্য মিন প্রি টেস্ট স্কোর অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর আর নট ইকুয়াল। জাস্ট এ মিনিট, একটা জিনিস দেখতে হবে। আমার একটা খাতা ছিল, খাতাটা অনেক ভালো করে করা ছিল স্ট্যাটিস্টিক্স। হুম, ঠিক আছে, যতটুকু বোঝালাম ততটুকু বোঝা গেছে। হ্যাঁ, যেটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস আছে। দেখো ডিরেকশনাল হাইপোথিসিস তোমাকে ডিরেক্টলি বুঝিয়ে দেয় যে হ্যাঁ এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স এক্সিস্ট করছে, বা নন ডিরেকশনাল হাইপোথিসিস কি করে, তোমাকে কোনো কিছু বোঝাই না যে না এদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা বলে দেয় নন ডিরেকশনাল হাইপোথিসিস। আর ডিরেকশনাল হাইপোথিসিস সবসময় তোমার ডিরেকশন দিয়ে দেয়, হ্যাঁ দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দিস, মানে আমরা হাইপোথিসিসটা ধরি ডিরেকশনাল, ডিরেকশনাল হাইপোথিসিস এই জিনিসটা হয় যেটা যে বলে যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস, তার মানে কি একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, এটা ডিরেকশন করে দিচ্ছে, বা এইভাবে বলে দেয়, এইভাবে বলে দেয় যেমন যে দিস টেস্ট ইজ মোর এফেক্টিভ দ্যান দিস, তার মানে এখানে তোমার একটা ডিরেকশন করে দিচ্ছে না, যে এটা এই টেস্টটা এই টেস্টের থেকে অনেক বেশি এফেক্টিভ, এটাকে ডিরেকশনাল বলে। আর নন ডিরেকশনাল বলে যেখানে আমি না দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু টেস্ট, তার মানে এটা নন নন ডিফারেন্স হলো বা নন ডিরেকশনাল হলো।
টু টেল টেস্ট বেসিক্যালি নন ডিরেকশনাল হয়, কিন্তু ওয়ান টেল টেস্ট বেসিক্যালি মানে যেহেতু একদিকে ঝুঁকে থাকে, এটা বেসিক ক্ষেত্রে ডিরেকশনাল হাইপোথেসিস থাকে কিছু ক্ষেত্রে। বলে দেবো এখন, এখন বলতে গেলে আবার অনেক বেশি বলতে হবে। তো বোঝা গেল যতটুকু বললাম। হ্যাঁ, তুমি যেটা এটা ঠিকই বলেছো, যে ওই এইচ ওটা হবে নাল হাইপোথেসিস, আর এইচ এটা হবে অল্টারনেটিভ হাইপোথেসিস। এইচ ও আমরা নাল হাইপোথেসিস এইচ ও ধরি, আর এইচ এ হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। এইচ ও হচ্ছে নাল হাইপোথেসিস কারণ এখানে দেয়ার ইজ, বলছে দে আর ইকুয়াল। তো আর অল্টারনেটিভ হাইপোথেসিস বলছে যে দ্য মিন প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর আর নট ইকুয়াল। আর নট ইকুয়াল মানে কিন্তু তার মানে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স, এটা ইন্ডিকেট করছে। যদি আমি বলি যে ইকুয়াল, ধরো বলছি যে আমাদের সবার মধ্যে একটা একটা জিনিস দেখবো, নাল হাইপোথিসিস মানে অনেকে সবাই এটা ভাবো যে নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড আসবে, এরকম একটা কনসেপ্ট থাকে। বাট এইরকম কোনো ব্যাপার নয়। এখানে এখানে একটা ব্যাপার আছে, যেটা ওই ডিরেকশনাল নন ডিরেকশনাল বলছিলাম, যে এখানে দেখো যেমন নাল হাইপোথেসিস কিন্তু ওখানে বলছে যে নন ডিরেকশনাল, কোনো কিছু ডিরেকশন করছে না, যে না দ্য মিন টেস্ট, দ্য মিন অফ দ্য প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর আর ইকুয়াল। তার মানে তোমায় কোনো কিছু ডিরেকশন দিচ্ছে না যে এই দিকে গেলে ঠিক হবে। দ্য মিন প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর আর নট ইকুয়াল, দেন দেয়ার ইজ এন, তার মানে ডিফারেন্স, সিগনিফিকেন্ট ডিফারেন্স এক্সিস্ট করছে। পারমিতা বোঝা গেছে? হুম। তো এই জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব। এই যে লাস্টের পুরো এক্সাম্পলটা বোঝালাম, এটা কিন্তু ফর কোন কোন স্ট্যাটিস্টিক্স এর জন্য, এটাকে কি টাইপের স্ট্যাটিস্টিক্স বলে? হ্যাঁ, এই যে এক্সাম্পলটা দিলাম লাস্টের পুরো, এটাকে কি টাইপের স্ট্যাটিস্টিক্স বলে? হ্যাঁ, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, হ্যাঁ, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই দুটো কনসেপ্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে, কোনটা ডেসক্রিপটিভ কোনটা ইনফারেন্সিয়াল। দেখো, এখন ক্লাসে বুঝছো ঠিক আছে, কিন্তু এক্সামে ইউটিলাইজ করতে হবে। একটুও ভুল করলে চলবে না। যে ডেসক্রিপটিভ মানে আমার যে স্টেটাস সেটাকে ডেসক্রাইব করে, আমার যেটা আমি বুঝেছি সেটাকে ডেসক্রাইব করে, মানে ধরো তুমি কোন জায়গাতে সেটাকে ডেসক্রাইব করে। ইনফারেন্স স্ট্যাটিস্টিক্স কি করে, কোনো কিছুকে, কোনো কিছু প্রবাবিলিটি বা কোনো কিছুকে একটা কোনো, ধরো কোনো ফিউচার প্রেডিকশনে হেল্প করে, যে এই জিনিসটা এটার থেকে বেটার, এটা ইউজ করলে এই জিনিসটা বেটার হতে পারে। তো এইরকম প্রেডিকশনে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। যেখানে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল গুলো তাহলে কি কি হবে? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল গুলো কি কি হবে? হুম, জেড টেস্ট, টি টেস্ট, অ্যানোভা, এগুলো। Okay. আচ্ছা, নেক্সট আসছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল টাইপস অ্যান্ড এক্সাম্পল। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেসক্রাইব এ নাম্বার অফ অবজারভেশন অফ ফর which a possible value of a variables, মানে কি, কোন একটা ভেরিয়েবলস এর পসিবল ভ্যালু অফ এ ভেরিয়েবল, তার মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেসক্রাইব দ্য নাম্বার অফ অবজারভেশন ফর ইচ পসিবল ভ্যালু অফ এ ভেরিয়েবল, কোন একটা ভেরিয়েবলস এর বলতে পারো পসিবল ভ্যালুজ, এই জিনিসটা হতে পারে। ইভেন এখানে নাম্বার অফ অবজারভেশনকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি মানে কি নাম্বার অফ অবজারভেশন, এই ভেরিয়েবলস এর নাম্বার অফ অবজারভেশনটা আমরা ফ্রিকোয়েন্সির থ্রু দেখি। কতজনের মধ্যে এই জিনিসটা দেখা গেছে, কতজন বিরিয়ানি খেতে ভালোবাসে, কতজন
চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে, কতজন মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে, কতজন ভেজ বিরিয়ানি খেতে ভালোবাসে, কতজন আর কি বলে পনির বিরিয়ানি, জানি না হয় কিনা, পনির বিরিয়ানি খেতে ভালোবাসে। এটাকে মানে ওটাকে মানে এ বলে, পনির বিরিয়ানি নয় তো, ডাল কি বেশ বলে একটা, জানি না, থাক। মানে এইরকম এইগুলো। হ্যাঁ, কি বলে? ভেজ বিরিয়ানি তো হ্যাঁ। হ্যাঁ, ভেজ বিরিয়ানি আর পনির বিরিয়ানি দুটোই সেম। আমি ভাবলাম হয়তো ভেজে শুধুমাত্র ভেজিটেবলসই দেওয়া থাকে। অনেকে দেখবে এখন ভেগান পার্সন হয়ে গেছে যারা ওই পনির খায় না। তারা ওরকম, মানে তারা ওই রকম ভাবে জানো তো, শুধুমাত্র ভেজিটেবলস খায়। তারা ওই মানে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট কোনো কিছুই খায় না। ওরা আবার আলাদা টাইপের বিরিয়ানি খায়। হুম, হুম। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিন্তু বুঝতে হবে আগে। মানে স্ট্যাটিস্টিক্স এর এটা বেস জিনিস, এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এতক্ষণ যেমন আমরা স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট বুঝলাম, কি কি টাইপের স্ট্যাটিস্টিক্স হয়, ডেসক্রিপটিভ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হয়, স্ট্যাটিস্টিক্স আমরা কোথায় কিভাবে ইউজ করি। এবারে আমরা বুঝতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে ডেসক্রাইব দ্য নাম্বার অফ অবজারভেশনস। কতগুলো নাম্বার অফ অবজারভেশন, মানে কতজন চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসছে, কতজন মাটন বিরিয়ানি খেতে ভালোবাসছে, ফর ইচ পসিবল ভ্যালু অফ এ ভেরিয়েবলস। কোন একটা ভেরিয়েবলস এর ইচ পসিবল ভ্যালুস কি হবে। যেমন কতজন, এখানে ভেরিয়েবলস চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তো কতজন ভালোবাসছে সেখানে, সেটা আমি ফ্রিকোয়েন্সিতে লিখবো, যে 5 জন ভালোবাসে, 10 জন ভালোবাসে। তার মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি, নাম্বার অফ অবজারভেশনস। frequency distribution are depicted using graph and frequency table. এটা আমরা definitely graph and frequency table এর through describe করি। For example, frequency distribution in 2020 Winter Olympic, team USA won 25 medal। ধরো আমি বলছি এখানে একটা frequency distribution এর example দেওয়া আছে। দেখতে পাচ্ছ এক্সাম্পলটা, যে 2022 উইন্টার অলিম্পিকে টিম ইউএসএ কতজন 25টা গোল্ড মেডেল পেয়েছে। এবারে 25টা গোল্ড মেডেল পেয়েছে, দিস ফ্রিকোয়েন্সি টেবল গিভেন মেডেল ভ্যালুস গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ বলতে পারো। এখানে হচ্ছে যে গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ। সাপোজ, দাঁড়া দাঁড়া, তোমাদের আমি একটা জিনিস বুঝেছিলাম। হুম, মনে আছে আমি যখন ভেরিয়েবলস বোঝাচ্ছিলাম, আমি বুঝিয়েছিলাম যে জেন্ডার একটা ভেরিয়েবলস, বাট মেল আর ফিমেল নয়, মেল আর ফিমেল দুটো টাইপ। আমি এটাই বলেছিলাম তো তোমাদেরকে ভেরিয়েবলস বোঝানোর সময়। হুম, বুঝেছিলাম যে জেন্ডার একটা ভেরিয়েবলস, আর মেল আর ফিমেল হচ্ছে ওর একটা টাইপ। তেমনই এইখানে এই যে ভেরিয়েবলস হচ্ছে মেডেল বলতে পারো। মেডেলের এবার কি কি, গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ। একবার একবার জাস্ট একবার কনফার্ম হয়নি ব্যাপারটা, জাস্ট আ মিনিট। কনসেপ্ট অফ রিসার্চ কোথায় ছিল, উইথ ভেরিয়েবলস ছিল মনে হয় ওটাতে। রিসার্চ নেচার অ্যান্ড কনসেপ্ট, হ্যাঁ এখানটা বুঝেছিলাম। এই যে ভেরিয়েবলস, হুম, কোথায় গেল? হুম, হুম, হ্যাঁ, এই যে জেন্ডার বলেছিলাম একটা ভেরিয়েবলস, আর এইটা হচ্ছে দুটো ক্যাটাগরি বলেছিলাম না, তেমনই এখানে যেমন, হুম, তেমনই ধরো এখানে হচ্ছে মেডেল একটা ভেরিয়েবলস, মেডেলস এগুলো ক্যাটাগরি আছে, যেমন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। তো এই এই যে ফ্রিকোয়েন্সি গুলো আমি এখানে দেখবো না, সিম্পল ব্যাপার এখানে। যেমন গোল্ড কতগুলো কতগুলো গোল্ড মেডেল পেয়েছে, কতগুলো সিলভার মেডেল পেয়েছে, কতগুলো ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো সিম্পলি এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটেড টেবিলস এর থ্রু আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। কতজন গোল্ড, কতজন সিলভার, কতজন ব্রোঞ্জ পেয়েছে, আমরা খুব ইজিলি জিনিসটাকে ডেসক্রাইব করতে পারছি।
এবার আসছি হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? Frequency distribution, the frequency of a value is the number of a time it occurs in a data set, and the frequency is a value is the number of times, মানে কতবার ওই ভ্যালুটা আসছে। সাপোজ ধরো আমি বলছি যে গোল্ড, যেমন তোমরা মোড করেছো না, মোডে আমরা আমরা সবসময় কি দেখি, কতবার কত বেশি বার, মানে ধরো জুতোর কোন একটা জুতোর সাইজ দেখি যে এই জুতোর সাইজটা কত বেশি বার আসছে, তাহলে আমি সেটাকে মোড হিসাবে ইউজ করি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ঠিক সেম জিনিস কিছুটা। এখানে আমরা কি করি বলতো, ভ্যালু ইজ দ্য নাম্বার অফ আইটেম ইট অকুয়ার্স ইন এ ডেটা সেট, মানে কতবার ওই ভ্যালুটা আসছে সেটাকে আমি অ্যাড করে লিখি। ধরো সাপোজ যেখানে গোল্ড মেডেল কতজন পেয়েছে, 1 2 3 4, মানে গোল্ড কতবার আসছে ওই ওই র ডেটাটায় গোল্ড কতবার আসছে। এখানে 25 জন স্টুডেন্ট দেখেছি, 25 জন স্টুডেন্টের মধ্যে গোল্ড কতবার আসছে সেটাকে আমি ডেসক্রাইব করি থ্রু ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে ফ্রিকোয়েন্সি কি? বুঝতে পেরেছো না বলবো? এই দেখো এইগুলো হচ্ছে র ডেটা, একটা, দুটো, তিনটে, এইরকম ভাবে 25টা করে, এরকম 25টা র ডেটা আছে, ঠিক আছে? এই র ডেটা গুলো থেকে এরকম করে এর মধ্যে কটা গোল্ড আছে, এইগুলো হচ্ছে গোল্ড, যেগুলো প্লাস চিহ্ন সেগুলো গোল্ড। এবার ফ্রিকোয়েন্সি থ্রু আমরা কি করি, যেগুলো মাইনাস সেগুলো হচ্ছে সিলভার, যেগুলো হচ্ছে ক্রস সেগুলো হচ্ছে ব্রোঞ্জ, যেগুলো ক্রস সেগুলো হচ্ছে ব্রোঞ্জ। তাহলে এবারে যদি আমি বলি গোল্ড, গোল্ড কতবার আসছে, একবার, এখানে একবার, দুবার, তিনবার, এই সরি এটা নয়, এটা হবে না, এটা হবে না, তিনবার এটা হবে না, তারপরে হচ্ছে যে চারবার, পাঁচবার, ছবার, 6বার গোল্ড এসছে, দেখো 6বার, তাই তো 6বার, এখানে একবার, এখানে দুবার, এখানে তিনবার, চারবার, এখানে পাঁচবার, আর এখানে 6বার। তার মানে গোল্ড কতবার এসছে, 6বার এসছে। এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে? ফ্রিকোয়েন্সি ইজ দ্য ভ্যালু অফ এ নাম্বার অফ এ আইটেম দ্যাট অকুয়ার ইন এ ডেটা সেট। তার মানে ভ্যালু ওই নাম্বারটা কতবার ডেটা শিটে আসছে সেটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকুয়েন্টলি কতবার আসছে আমরা বলি না ফ্রিকুয়েন্টলি, এই জন্য সেইখান থেকে ফ্রিকুয়েন্টলি থেকে ফ্রিকোয়েন্সি টার্মটা এসছে, মানে কতবার, কতবার ফ্রিকোয়েন্সিটা, কতবার এই জিনিসটা আসছে। তো a frequency distribution is a pattern of frequencies of variables. Frequency distribution কি করে? Frequency distribution is the pattern of frequencies of a variables. কোন একটা variables এর frequency কে describe করে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান যাচ্ছি। তোমরা একটু 5 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ একটু 5 মিনিট ওয়েট করো, জাস্ট আ মিনিট, 2 মিনিট লাগবে আমি দেখছি। এবার আমি বলবো যে টাইপস অফ ফ্রিকোয়েন্সি কি কি, কতগুলো টাইপস এর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখা যায়। দেয়ার আর 4 টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে আন্ডার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দ্য নাম্বার অফ দ্য অবজারভেশন অফ দ্য ইচ ভ্যালু, আনগ্রুপ, সরি আন্ডার গ্রুপ নয়, আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দ্য নাম্বার অফ দ্য অবজারভেশন অফ ইচ ভ্যালু অফ এ ভেরিয়েবল। তার মানে এই আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ছবি দেখেছো তোমরা? দাঁড়াও, এটা হচ্ছে আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দেখতে পাচ্ছ? ট্যালি করে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি গুলো লেখা। যে এখানে কতগুলো কি কি বার্ডস দেখেছে, কতগুলো ডাভ দেখেছে, কতগুলো ফিঞ্চ দেখেছে, কতগুলো স্প্যারো দেখেছে, কতগুলো স্টার্লিং দেখেছে, এগুলো বার্ডস এর নাম। আর কতগুলো দেখেছে সেগুলো, এগুলো এটাকে আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে।
আর এইটা বলছে যে ইউ ক্যান ইউজ দিস ভেরিয়েবল, ইউ ক্যান ইউজ দিস টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তার মানে আচ্ছা তুমি আমায় একটা কথা বলো, তাহলে এই আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা কোন স্কেলে করি, কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ, গুড, ভেরি গুড। আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তাহলে কোন স্কেলে করে? নমিনাল স্কেলে করে। কারণ এখানে আমরা ডেফিনেটলি শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস এখানে থাকে, ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, ডিফারেন্ট ক্যাটাগরিকে আমরা কতজন আছে সেটা করি। তো আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেখানে শুধুমাত্র আমরা নাম্বার অফ অবজারভেশন ইচ ভ্যালু অফ দ্য ভেরিয়েবলস। নেক্সট আসি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, the number of observation of each class interval of the variables, and class intervals are ordered grouping of a variables values and the number of observation of each class interval of a variable, যেটাকে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি বলে। গ্রুপ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল দেখেছো কি? আমি বলে দিচ্ছি এইভাবে, যেমন ধরো 20 to 40, এখানে লিখবে 20 to 40, এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি তাই না? এবার এর ফ্রিকোয়েন্সি কত, এফ কত ফ্রিকোয়েন্সি, আমি এখানে ধরো 5, তারপর হচ্ছে 20 to 40, তারপর হচ্ছে 40 to 60, এটাকে বলে গ্রুপ ফ্রিকোয়েন্সি তাই না? এইভাবে হয় গ্রুপ ফ্রিকোয়েন্সি। নেক্সট দিন গ্রুপ ফ্রিকোয়েন্সি ছবি দেখাবো, 6 এইভাবে। আর ইউ ক্যান ইউজ দিস টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস। গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তুমি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস এর ক্ষেত্রে ইউজ করতে পারো গ্রুপ ফ্রিকোয়েন্সি। যারা বেসিক্যালি তাহলে গ্রুপ ফ্রিকোয়েন্সি কোন স্কেলে হতে পারে বলতে পারো, বলতে পারবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্টারভেল স্কেলে, কারণ এখানে ক্লাস ইন্টারভেল এক্সিস্ট করছে। আর একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দিস প্রপোর্শন অবজারভেশন অফ ইচ অফ দ্য ভ্যালুজ অফ দ্য ক্লাস ইন্টারভেল অফ দ্য ভেরিয়েবলস। You can use this type of frequency distribution for any type of variable when you want to more interested in comparing the frequency than actual number of observation. এটাকে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে আমি বলছি দিস প্রপোর্শন অফ অবজারভেশন অফ ইচ ভ্যালু অফ এ ক্লাস ইন্টারভেল অফ এ ভেরিয়েবল। এখানে এটা বেসিক্যালি এটা কিরকম ভাবে করা হয় জানো তো? এখানে এটা একটা নতুন জিনিস, তোমরা হয়তো জানো না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যেমন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এখানে দেখো এই যে আমি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল দিয়েছি। এইখানে কি হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে, এই যে ফ্রিকোয়েন্সির সাথে বাকি টোটাল যে ফ্রিকোয়েন্সি সেইগুলোকে দিয়ে ডিভিশন করা হয়, যে অ্যান্সারটা হয় সেটাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। আবার এই যে ওয়ানের সাথে বাকি সবগুলোকে অ্যাড করব, করে যে অ্যান্সারটা হবে সেটা, এইভাবে এইভাবে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, না সেটা আলাদা, সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেটা আলাদা, এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বোঝাবো নি কি, আমি বোঝাবো নেক্সট দিন ছবি দিয়ে বোঝাবো, আজকে যে আমাকে জানিস ডেফিনেশনটা বলে দিলাম, ঠিক আছে? নেক্সট দিন আমি ছবি দিয়ে বোঝাবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ক্যালকুলেশন দিয়েও বুঝিয়ে দেবো যে কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়, চিন্তা করো না। এখানে বেসিক্যালি কি করে, দ্য প্রপোর্শন অফ অবজারভেশন অফ ইচ ভ্যালু অর ক্লাস ইন্টারভেল অফ এ ভেরিয়েবল। You can use this type of frequency distribution for any type of variable when you want to more interest to comparing the frequency than the actual number of observation. এখানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি গুলোকে মেইনলি কম্পেয়ার করা হয়, অবজারভেশনকে কম্পেয়ার করা হয় না, বলে দিচ্ছি আমি, এটা নেক্সট দিন বুঝিয়ে দেবো। নেক্সট আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, the sum of the frequency less than or equal to of the each value of the class interval of the variable, যেটা আমরা করি sum of the frequency। যে ধরো ক্লাস সিএমএফ আমরা সবাই বার করেছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই সিএমএফ, হ্যাঁ, যেটা আমরা কি করে সিএমএফ বার করে কি করে, এই যে ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করে করে, যে এই যে 5 2 এর সাথে উপরের ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে, তারপরে ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে, এইভাবে সিএমএফ আমরা বার করেছি তাই না? চিন্তা নেই, নেক্সট দিন বলে দেবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আনগ্রুপ ফ্রিকোয়েন্সি বেসিক্যালি নমিনাল আর অর্ডিনাল স্কেলে হয়। এই যে এটা হচ্ছে আনগ্রুপ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল, এই যে এটা হচ্ছে আনগ্রুপ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল। এটা খুব ইজি জিনিস, এটা তোমরা বুঝতেই পারবে, দেখতেই পাবে এমনি। তাহলে বোঝা গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের চারটে টাইপস কি কি।
আনগ্রুপ, গ্রুপ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কোনো ডাউট আছে জিজ্ঞেস করো।